নিহতদের ডিএনএ নমুনা সংগ্রহ এবং চকবাজারে তদন্ত কমিটির পরিদর্শন নিয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চকবাজারে অনিমেষ করের কাছে। অনিমেষ, তদন্ত কমিটির সদস্যরা আর কি বলেছেন? এইমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান প্রদীপ রঞ্জন চক্রবর্তী তিনি এসেছিলেন এবং তিনি যে কথাটি বললেন যে দ্রুততম সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন দেয়া হবে এবং কারো গাফিলতি আছে কিনা সেটি তারা খতিয়ে দেখছেন। আমরা প্রশ্ন করেছিলাম যে এর আগেও বিভিন্ন সময় তদন্ত কমিটির কথা হয়েছে, কিন্তু এই তদন্ত কমিটির রিপোর্টগুলি কখনোই আলোর মুখ দেখে না। তিনি বলছেন যে এবার তারা দ্রুততম সময়ের মধ্যেই তদন্ত কমিটি রিপোর্ট দেবে এবং সেটি সবার সামনেই প্রকাশ হবে এবং খুব শীঘ্রই সে অ্যাকশন নেওয়া হবে। তার আগে এখানে সিটি কর্পোরেশনের তদন্ত কমিটি 11 সদস্যের তদন্ত কমিটি তারা কথা বলেছেন আমাদের সঙ্গে। তারা মূলত তাদের ফাইন্ডিংসে যেই কথাগুলি বলেছেন, এখানে রাসায়নিক পদার্থ থাকার কারণেই এই অগ্নিকাণ্ডের এই ভয়াবহতা এবং অবিলম্বেই এই রাসায়নিক কারখানাগুলি কেরানীগঞ্জে সরিয়ে নেওয়া হবে। কোনোভাবেই এখানে কোনো দাহ্য পদার্থ যেটি বড় ধরনের অগ্নিকাণ্ডের কারণ হতে পারে এই রকম বিষয়গুলি যাতে থাকতে না পারে সেজন্য নজরদারি তারা যেমন বাড়াবে, একই সঙ্গে তারা বলছেন যে জনগণেরও সচেতনতা বাড়াতে হবে যাতে এই বিষয়গুলি এখানে না থাকে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু সিটি কর্পোরেশনের এখানে পরিচ্ছন্নতা কর্মীরা তাদের দেখতে পাচ্ছি যে তারা এখানে প্রতি মুহূর্তেই পরিচ্ছন্নতা কার্যক্রম করছে এবং এখনও তারা এই জায়গাগুলি ধুয়ে পরিষ্কার করবার চেষ্টা করছে বিভিন্নভাবে। আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র সিটি কর্পোরেশন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেমন তদন্ত কমিটি আসে, ব্যক্তিগতভাবেও কিন্তু বিভিন্ন সংগঠন এখানে এসেছেন এবং তারাও কিন্তু তাদের মতো বিল্ডিংগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই বিল্ডিংগুলো আসলে থাকার উপযোগী কিনা এই প্রতিবেদন আমরা কবে পাবো? প্রতিবেদনগুলি যেমন একটি 11 সদস্যের যে তদন্ত কমিটি যেটি হচ্ছে সিটি কর্পোরেশন, সেটি 11 কার্য দিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা তারা বলছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছেন যে তারা দ্রুততম সময়ের মধ্যেই তাদের তদন্ত প্রতিবেদন দেবে। এবং এখানের যে ভবনগুলি, সেই ভবনগুলি এখানে রাজুকের কর্মকর্তা এসেছিলেন, তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই বিল্ডিংটি বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়েছে কিনা। তিনি তার সদুত্তর দিতে পারেননি। তিনি বলেছেন যে ভবিষ্যতে কাগজপত্র দেখে এই বিষয়টি তারা জানাতে পারবেন আমাদেরকে। এবং এখানে প্রত্যেকটি বিল্ডিং, একটি বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং খুব গায়ে গায়ে লাগা, এইটিও ভবন তৈরির জন্য যথেষ্ট উপযোগী না, সেই কথাটিও তারা স্বীকার করেছেন। এবং পুরনো ঢাকার অথবা চকবাজারের এই ভবনগুলি দীর্ঘদিন ধরে এই রকম, এই ক্ষেত্রে তারা বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য আসলে খুব শীঘ্রই সরকারিভাবে তারা কতটুকু ব্যবস্থা নিতে পারবেন সেই কারণে তারাও সন্দিহান। তারা জনগণকে আরও সচেতন হয়ে এর বিরুদ্ধে একটি ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। অর্থাৎ তারা বলছেন যে যে জায়গায় এই পুরনো ঢাকাবাসী থাকেন এই জায়গাটাকে নিরাপদ করার দায়িত্ব তাদের। সরকারও যেমন তদারকি বাড়াবে, সেইভাবে জনগণকেও সচেতন। বর্জ্য অপসারণ যে কার্যক্রম নিয়েছে সিটি কর্পোরেশন, সেটা শেষ হতে কত সময় লাগতে পারে? ওয়াহিদ, কায়কোবাদ আরেকবার প্রশ্নটি করুন। যে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে সেটা কত সময় লাগতে পারে? বর্জ্য অপসারণ তো আসলে প্রতি মুহূর্তেই চলছে। এটি গতকাল পর্যন্ত যেমন এখানে প্রচুর বর্জ্য ছিল, আজকে সকাল থেকে হয়েছে। যতক্ষণ পর্যন্ত না বর্জ্য পরিষ্কার হবে ততক্ষণ পর্যন্ত তাদের বর্জ্য অপসারণের কার্যক্রম চলবে বলে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন। যেমন যে ওয়াহিদ ম্যানশন, এই ভবনটিতে কিন্তু আজকে সকাল ভোরের দিকে অর্থাৎ ভোর 4টার দিকেও কিন্তু আগুন লেগেছিল এবং তখনও ফায়ার সার্ভিসের কর্মীরা সেটি অগ্নি নির্বাপন করেছেন। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এখানে স্ট্যান্ড বাই আছে এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা কাজ করছে। এরকমভাবে কিন্তু বর্জ্য অপসারণের জন্য সিটি কর্পোরেশনের কর্মকর্তারা আছে। এছাড়াও বিভিন্নভাবে অনেক তদন্ত কমিটি গঠিত হয়েছে, অনেকে আলামত সংগ্রহ করছেন, বিভিন্নভাবেই কিন্তু বিভিন্ন সংস্থার লোকজন এখানে আসছেন এবং প্রতি মুহূর্তে কিন্তু এই কার্যক্রম আছে। পুরো জায়গাটি নিরাপত্তা বাহিনী তাদের মতো করে এখানে আটকে রেখেছে এবং এই কার্যক্রমগুলি অন্তত আরও 2 দিন চলবে বলে আমাদের ধারণা। অনিমেষ, আমাদের সঙ্গেই থাকুন, আমরা আপনার কাছে ফিরে আসবো। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন শাহরিয়ার অনির্বাণ। নিহতদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু হয়েছে আমরা জানতে পেরেছি। তো পরিদর্শনে কি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কি বললেন? দেখুন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের আধা ঘন্টা আগে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের পরিদর্শনে এসেছিলেন।
এখানে জানেন যে গতকালকের থেকে 9 জন ভর্তি রয়েছে এবং সে 9 জনের মধ্যে 4 জন রয়েছে আইসিইউতে এবং বাদবাকিরা কিছুটা একটু অবস্থা কিছুটা একটু উন্নতির দিকে। তবে বার্ন ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে যে 9 জনের অবস্থাই কিন্তু ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে এবং ঝুঁকিপূর্ণ অবস্থার ভিতরে আছে। তারপর তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা যেন সুস্থ হয়ে আসেন। কিছুক্ষণ আগে ওবায়দুল কাদের এই অসুস্থদের দেখতে গিয়েছিলেন এবং দেখে এসে তিনি একটি বিষয় বলেছেন যে এরপর থেকে ওই ঘনবসতি এলাকায় বা আবাসিক এলাকায় কোনো প্রকারের কোনো রাসায়নিক দ্রব্য বা রাসায়নিক কোনো পণ্য বা প্লাস্টিক জাতীয় পণ্য কোনো মজুদাগার এবং পণ্যাগার যেন না থাকে সে নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন এবং সেই অনুযায়ী ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের মেয়র সাইদ খোকনকে নির্দেশনা দেওয়া আছে এবং সেই অনুযায়ী তারা কঠোর ব্যবস্থা নেবেন। এবং পাশাপাশি একটি বিষয় বারবার অভিযোগ আসছিল যে এই অগ্নিকাণ্ডের মূল ঘটনাটার সূত্রপাত সেই সিলিন্ডারের গ্যাসের আগুন থেকে। তো সিলিন্ডারের গ্যাসের আগুন এবং সিলিন্ডার নিয়ন্ত্রণ করার বিকল্প ব্যবস্থাও তারা ভাবছেন। তিনি যোগাযোগ এবং সেতু সচিব যে রয়েছেন তাকে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে গাড়িতে সিলিন্ডারের বিকল্প জ্বালানি কি হবে এবং সাশ্রয়ীভাবে সেই জ্বালানিটা কি ব্যবহার করা যাবে সেই বিষয়টি বিস্তারিত যেন জানানো হয়, সেটি খুব দ্রুত এই বিকল্প পথটি তারা খুঁজছেন। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে নিহতদের পরিবারকে 50,000 টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং সেখানে স্থানীয় সংসদ সদস্যরাও ছিলেন এবং নেতৃত্ব স্থানের যারা ছিলেন তারাও এই বিষয়টি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবং পাশাপাশি এখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে এরপর এই যে ভুল শিক্ষা থেকে যে ভুল শুধরে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে সেই শিক্ষাটি গতকালকের চুড়িহাট্টির ঘটনা থেকে তারা শিক্ষা নিয়েছেন এবং পরবর্তীতে কোনো প্রকারের জন্য এই ধরনের ঘটনা না ঘটে এবং এটার পুনরাবৃত্তি না করতে থাকুন। আবার আমরা আপনার কাছে ফিরে আসবো। ঢাকা মেডিকেল থেকে শাহরিয়ার অনির্বাণ এবং চকবাজার থেকে অনিমেষ যোগ দিয়েছিলেন।